জঙ্গলের চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে 5জন ব্যক্তি। তাদের মধ্যে একজন হাত পা বাঁধা অবস্থায় মাথা নিচু করে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে বাকি 4জন ব্যক্তি। তাদের মুখটা বোঝা যাচ্ছে না, কারণ তারা মাস্ক পরে রয়েছে। সবাই একদম বৃষ্টিতে ভিজে কাকভেজা হয়ে রয়েছে। 4জন ব্যক্তির মধ্যে একজনের হাতে রয়েছে একটি মশাল, এবং তাদের মধ্যে একজন সবার সামনে দাঁড়িয়ে রয়েছে, যা থেকে বোঝা যায় যে এই ব্যক্তিটিই হলো তাদের লিডার। আগন্তুক ব্যক্তি ওগুলোর মধ্যে সবার পরনেই রয়েছে নীল কালারের প্যান্ট এবং নীল কালারের জ্যাকেট, এবং মুখে রয়েছে একটি নীল মাস্ক, যার জন্য আগন্তুক ব্যক্তির মধ্যে সামনে থাকা ব্যক্তির মাথায় রয়েছে একটি নীল বড় হেড টুপি। সামনে থাকা ব্যক্তিটি তার সামনে অসহায় অবস্থায় বসে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কিরে রাসেল, খুব তো উড়ছিলি সেদিন, আজ কোনো কথা নেই কেন মুখে? কে তোমরা? আমরা হলাম তোর মৃত্যুদূত। আমাকে এভাবে ধরার কারণ কি? তোমরা হয়তো জানো না আমি কে বা কার। তুই কে বা তুই কার লোক তার জানার প্রয়োজন আমি মনে করি না। আমার রাস্তায় তোরা যারা যারা পড়বি তোরা সবাই মরবি। আর তোর বস যে রয়েছে কি মনে করেছিস সেই এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং? তাহলে ভুল ভাবছিস, কারণ তোর বসেরও একজন বস রয়েছে, আর সে রয়েছে ঢাকাতে। সে এখন বর্তমানে এই ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। তোর বস তো শুধু একটা দাবার গুটি, সময় হলে তোর বসকেও মেরে দেওয়া হবে। তোরা সবাই অবৈধ কাজ করছিস, দেশকে ধ্বংস করছিস। তোদের সবার মাথার উপরে যে রয়েছে তাকে ধ্বংস করতে এবার আমি চলে এসেছি, যে তোর বস সহ তার বসকে মেরে এই ওয়ার্ল্ডের কিং হব। আসল রাজা চলে এসেছে, এবার রাজা তার মতো করে খেলবে। আমি তোদের সমস্ত কাজকর্ম, অবৈধ ঘাঁটি, সমস্ত কিছু ধ্বংস করে দেব, আর তার শুরুটা হবে তোর মৃত্যু দিয়ে। কে 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 আপনি? কে আমি শুনবি? শোন তাহলে, আমি হলাম রাফেল। এই কথা বলার সাথে সাথেই প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকায়, এবং তারপরেই রাফেল তার বন্দুক দিয়ে পরপর 2টি গুলি চালায়, এবং 2টি গুলি তার কপালে ভেদ করে বেরিয়ে যায়। শুধু পড়ে থাকে রাসেলের নিথর দেহ। রাফেল হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। তার কপালে বেয়ে বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। তারপর তার সাথে থাকা বাকি 3জনকে রাফেল বলে, তোরা তোদের কাজ করতে থাক, আর সূচনা করতে থাক এক ভয়ঙ্কর মৃত্যুর খেলার, যেখানে থাকবে রিভেঞ্জ অ্যান্ড রেমেডি, অর্থাৎ প্রতিশোধ এবং প্রতিকার। ওকে ভাই। মা, আমি অনেক কষ্টে চান্স পেয়েছি, এর জন্য আমি 2 বছর গ্যাপ দিয়েছি। আর এখন আমার স্বপ্ন পূরণ হওয়ার পর তুমি আমাকে সেখানে যেতে দিচ্ছ না। না না, তোর যাওয়া হবে না শহরে। এমনিতে আমি তোর বাবাকে হারিয়েছি, এরপর থেকে আমি সব সময় আতঙ্কে থাকি তোকে নিয়ে। মা, এই ভার্সিটি সবার স্বপ্ন থাকে, আর এই এত ভালো একটা পজিশনে চান্স পাওয়ার পর তুমি আমায় বলছো যে আমায় তুমি যেতে দিবা না। তুই এখানে কোথাও পড়াশোনা কর, শহর থেকে তোকে আর রাইসাকে নিয়ে গ্রামে এসেছি। গ্রামের মানুষের এত কথা শুনেছি, কি আবার তোকে শহরে পাঠানোর জন্য? আর শহরে খরচ অনেক, এত খরচ চালাবে কি শুনি? আরে আমার মা, ওখানে গেলে আমি যে পরিমাণে টিউশনি পাবো, আর ওখানে টিউশনির যে ভ্যালু তা দিয়ে আমার খুব ভালো করে চলে যাবে। আর তারপরেও আমি বাসায় কিছু পাঠাতে পারবো। তারপরও তোর শহরে যাওয়া হবে না। আপু, তুই তো কিছু বল, মাকে বোঝা না একটু। রাইসা এতক্ষণ ধরে শুধু মা ছেলের কথা শুনে যাচ্ছিল। তন্ময়ের কথা শুনে এবার সে বলতে থাকে, মা, তন্ময় তো ঠিকই বলেছে, এবার তো বড় হয়েছে, এবার ওকে একটু বাইরে ছাড়ো। আর ও যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তা সবার স্বপ্ন, আর আমাদের বাবারও তো স্বপ্ন ছিল তার ছেলে ইউনিভার্সিটিতে পড়বে, যেখান থেকে সে নিজেও পড়েছে।
এভাবে অনেক বোঝানোর পর রেহানা বেগম রাজি হয় তন্ময়কে ঢাকাতে পাঠানোর জন্য। কালকে তন্ময় ঢাকাতে যাবে এবং একটি মেসে উঠবে। তারপর থেকে সে তার ভার্সিটি লাইফ শুরু করবে। যদিও তার ভার্সিটি লাইফ শুরু হওয়ার কথা ছিল আরও 2 বছর আগে, কিন্তু কী কারণে যে সে 2 বছর গ্যাপ করে রেখেছিল তা সবারই কাছে অজানা। রেহানা বেগম হলেন তন্ময়ের মা। তাদের পরিবারের ছোট্ট জনসংখ্যা 3 জন। তন্ময়ের মা এবং তার বড় বোন রাইসা। তন্ময় যখন 11 বছরের ঠিক তখনই তার বাবা মারা যায়। এই মারা যাওয়ার পেছনেও একটি কাহিনী রয়েছে। তারপর রেহানা বেগম তার ছেলে মেয়েকে নিয়ে শহর থেকে গ্রামে চলে আসে এবং গ্রামের মানুষজন তাকে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু রেহানা বেগম সেগুলোকে পাত্তা না দিয়ে তিনি তার আদর্শে, তার স্বামীর আদর্শে তার ছেলে মেয়েদের মানুষ করতে থাকেন। আজ তার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে। তন্ময়ের ঢাকাতে যাওয়ার দিন তন্ময় তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার বাড়ির গেটের বাইরে বের হয়েছে। সামনে দাঁড়িয়ে রয়েছে তার মা এবং তার বোন। রেহানা বেগম তন্ময়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালো মতো পড়াশোনা করবি বাবা, কোনো সমস্যা হলে আমায় জানাবি। তোকে ছাড়া যে কিভাবে থাকবো আমি। তন্ময়ের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তুমি কোনো চিন্তা করবা না মা, আপু তো আছেই, আপু তোমার খেয়াল রাখবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে। তন্ময় তার আপুর কাছে যায়। রাইসা তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালো মতো থাকবি বান্দর ছেলে, কারোর সাথে কোনো রকম ঝগড়া করবি না, সময় করে খাওয়া দাওয়া করবি, পড়াশোনা মনোযোগ দিয়ে করবি। তোকে অনেক মিস করবো ভাই। আমিও তোকে খুব মিস করবো রে আপু, ভালো থাকিস আর মার খেয়াল রাখবি। তুই তো সবটা জানিসই, আর আমার জন্য দোয়া করবি আমি যেন আমার লক্ষ্যে সফল হইতে পারি। তুই ভালোভাবে যা, এখন বাসের টাইম হয়ে যাচ্ছে। তন্ময় তার মা এবং বোনের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয়। বাসে বসে থাকা অবস্থায় তার মনে কিছু একটা চলছে এবং সে নিজের মনে মনে বলছে যে সব কিছু সত্য হতে চলেছে ধীরে ধীরে। আমি আমার উদ্দেশ্যে অটুট। প্রতিটা মুহূর্তে আমাকে যে অতীত স্মৃতি কুড়ে কুড়ে খেয়েছে, এবার থেকে তার ধ্বংস শুরু হতে চলেছে। তন্ময় হঠাৎ কী সব ভাবছে। সে তো ঢাকায় যাচ্ছে পড়ার উদ্দেশ্যে, তবে কি পড়াশোনার পাশাপাশি রয়েছে আরও কোনো এক লক্ষ্য যা সে গ্রাম থেকে কখনো পূরণ করতে পারতো না? তন্ময় তার ফোন বের করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক স্ক্রল করতে থাকে এবং তার সামনে একটি রিপোর্ট আসে। তাতে ছিল, আজ সকালে ঢাকা শহরের এমপি রফিক সাহেবের খুবই কাছের লোক রাসেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যা একটা খুন বলে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ এই লাশটির পাশে রক্ত দিয়ে লেখা ছিল ইউ আর দ্য নেক্সট টার্গেট এবং তার নিচে লেখা ছিল রাফেল। এখন প্রশ্ন দাঁড়ায় যে কে রাফেল, কেন এবার সে রাসেলকে হত্যা করলো, এর পেছনে কি রয়েছে? কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো রহস্য? জানতে হলে অবশ্যই থাকতে হবে আরপি টিভির সঙ্গেই। খবরটি দেখে তন্ময় একটু মুচকি হেসে ফোনটা রেখে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণ পর সে ঢাকায় প্রবেশ করে এবং বাস থেকে নেমে সে তার ম্যাসে চলে যায়। কালকে তার ভার্সিটির প্রথম দিন, তাই সে নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করতে থাকে। সে ভাবছে, নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষজন, আর সব থেকে বড় বিষয় বড় একটা ভার্সিটি যেখানে আমার মতো একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে চান্স পেয়েছে। এবং কালকে আমার প্রথম দিন। শুনেছি ভার্সিটিতে নাকি র্যাগিং হয়, তা কি আসলেই সত্য? সরকার নাকি এগুলো বন্ধ করে দিয়েছিল। এরকম নানান কথাবার্তা সে ভাবতে থাকে। একটা সময় সে ঘুমিয়ে পড়ে। এতটা রাস্তা জার্নি করে এসেছে, ক্লান্ত শরীর, তাই বিছানায় গা এলিয়ে দিতেই তার 2 চোখে নিদ্রা চলে আসে। রাত 10:22। কিরে রাসেল, এই অবস্থা কি করে হলো? আসলে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কি থেকে যে কি হয়ে গেল। কার এত বড় সাহস যে আমার লোককে মেরেছে? কোনো খোঁজ কি পেয়েছিস? সেইভাবে তো কোনো খোঁজ খবর পাইনি, তবে রাসেলের নামের পাশে একটা নাম লেখা ছিল, সেই নামটা হলো রাফেল। আরও লেখা ছিল ইউ আর দ্য নেক্সট টার্গেট। যে এই কাজটা করেছে তার শত্রু রাসেলের সাথে নয়, তার শত্রুতা হচ্ছে আমার সাথে। তার টার্গেট আমি। কিন্তু চিন্তা নেই, আজ অব্দি আমার সাথে যে লাগতে এসেছে তারা কেউ আর বেঁচে ফিরেনি, কারণ আমার মাথার ওপর হাত রয়েছে মন্ত্রী সাহেবের।
তাই কোনো চিন্তা নেই। হ্যাঁ বস, আপনার কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে ওকে যদি আমার সামনে পাই, ওকে আমি নিজের হাতে মারবো। পরের দিন সকালবেলা তন্ময় রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। সে তো গ্রাম থেকে এসেছে, তাই সে শহরের পরিবেশ সম্বন্ধে অতটা অবগত নয়। তার পরনের জামা কাপড় খুবই কম দামি আর অতটাও ভালোও নয় বাকি ছেলে মেয়েদের তুলনায়। চুলে তেল দিয়ে এসেছে তন্ময়, কাঁধে একটা কম দামি ব্যাগ, তাতে গুটি কয়েক বই রয়েছে। তন্ময়ের আর্থিক অবস্থাও অতটা ভালো নয়। তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে অবাক হয়ে একটু দাঁড়িয়ে যায়। তার মনে মনে বলতে থাকে, এই আমি কোথায় এলাম? কত বড় মাঠ, কত বড় বিল্ডিং, সাজানো গোছানো সব। কত ছেলে মেয়ে ভার্সিটিতে গ্রুপ করে আড্ডা দিচ্ছে, আর ওদের পরনের জামা কাপড় আমার থেকে অনেক ভালো। এদের সাথে কি আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো? তন্ময় ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানেও যেতে পারেনি, তাই তার কারোর সাথে কোনো পরিচয় নেই। বলতে গেলে অনেকটা দিন পরেই সে ভার্সিটিতে আসতেছে। এর আগে অনেক দিন ক্লাস হয়ে গেছে। তন্ময়ের সামনে দেখতে পায় যে কয়েকজন ছেলে মিলে একটা ছেলেকে র্যাগিং করছে। তন্ময় মনে মনে ভাবছে, এখনও এগুলো তাহলে হয়। তন্ময় ওই ছেলেগুলোর সামনে দিয়ে যেতে থাকে। তন্ময় যখন ওদের সামনে দিয়ে হেঁটে যেতে থাকে, তখন তন্ময়কে ওই ছেলেগুলো ডাক দেয়। তন্ময় ওদের সামনে যায়, গিয়ে বলে, জি ভাইয়া বলুন। ওরা 5 জন ছিল, তার মধ্যে একজন লিডার টাইপ ছেলে রয়েছে। ও মনে হয় ওদের মধ্যে লিডার। ওদের মধ্যে একজন বলে ওঠে, কিরে, এটা কি সেজে এসেছিল? দেখ শালা, মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছে। এই রাফিন, বলতো এর সাথে কি করা যায়? রাফিন হলো লিডার টাইপ ছেলেটা। দাঁড়া, একে দিয়ে একটু ভালোভাবে বিনোদন নিতে হবে। এই বলে রাফিন তার পকেট থেকে একটা চিঠি বের করে। চিঠিটা তন্ময়ের হাতে দিয়ে সে বলতে থাকে, এই চিঠিটা ওই মেয়েকে গিয়ে দিয়ে আয়। একটা মেয়েকে দেখিয়ে বলে রাফিন। আমি কেন যাব? কিরে, তুই আমাদের উপর কথা বলছিস? এই বলেই রাফি তন্ময়ের গালে কষে একটি চড় মারে। রাতুল বাম গালটা লাল হয়ে যায়। সে বাম গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। যা, চিঠিটা দিয়ে আয়, ওকে? তন্ময় আর কোনো কথা বলে না। সে রাফিনের কাছ থেকে চিঠিটা নিয়ে মেয়েদের দিকে এগিয়ে যেতে থাকে। রাফিন যেই মেয়েকে চিঠি দিতে বলেছিল, সে পেছন ঘুরে দাঁড়িয়ে তার বান্ধবীদের সাথে গল্প করছিল। তন্ময় মেয়েটির কাছে গিয়ে ডাক দেয় এবং চিঠিটি তার দিকে বাড়ি দিয়ে বলে, হ্যালো আপু। তন্ময়ের ডাকে মেয়েটি তন্ময়ের দিকে ঘোরে এবং বলে, জি বলুন। মেয়েটি যখন তন্ময়ের দিকে ঘোরে, তন্ময় কয়েক সেকেন্ডের জন্য মেয়েটির দিকে তাকিয়েছিল, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর। টানা টানা চোখ, তার চুলগুলো অনেকটা বড়। তন্ময় পরক্ষণেই তার মাথা নিচু করে মেয়েটির উদ্দেশ্যে বলে, এই চিঠিটা আপনার জন্য। মেয়েটি অবাক হয়ে চিঠিটি তার হাতে নেয়। তারপর সে চিঠিটির ভাঁজ খুলে পড়তে থাকে, যাতে লেখা ছিল আই লাভ ইউ। চিঠিটি দেখে মেয়েটির মাথায় প্রচণ্ড গরম হয়ে যায় এবং সে সাথে সাথে রাতুলের গালে সজোরে চড় মারে। তন্ময় হাবার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মেয়েটি বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারা দেখেছিস কখনো? তুই তো পুরো খ্যাত একটা ছেলে। তুই এগুলো কি পড়েছিস? তোর যেটা 1 বছরের খরচ, তা আমার 1 দিনের খরচ। লোফার ছেলে, এই ভার্সিটির সবাই আমার জন্য পাগল, আর তোর মতো একটা খ্যাত মার্কা ছেলে আমাকে প্রপোজ করছে। সর আমার চোখের সামনে থেকে। আসলে এই চিঠিটা আমি দেই নাই, আমাকে ওরা দিতে বলেছিল জন্য আমি আপনাকে দিতে এসেছি। তন্ময় তার হাত দিয়ে রাফিনদের দিকে দেখিয়ে দেয়, কিন্তু সেখানে কেউ ছিল না। এখন আবার অজুহাত দিচ্ছিস? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ, নইলে কিন্তু আমি তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। তন্ময় আর কিছু বলে না। সেখানে সে ওই জায়গাটা পরিত্যাগ করে এবং নিজের ক্লাসরুম খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একেবারে ক্লাস শুরুর আগ মুহূর্তে সে তার ক্লাসরুমটি খুঁজে পায় এবং সবার শেষে একটি বেঞ্চে ফাঁকা ছিল। সেখানে গিয়ে তন্ময় বসে পড়ে।
তন্ময় যখন ক্লাসের মধ্যে প্রবেশ করতেছিল তখন সে লক্ষ্য করে যে ক্লাসে সবাই তার দিকে কেমন এক ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। তাদের তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তন্ময় কোনো মানুষ নয়। কিছুক্ষণ পর ক্লাসটিতে ওই মেয়েটিও প্রবেশ করে। সে রাতুলের গালে চড় মেলেছিল এবং মেয়েটি প্রবেশ করতে ক্লাসের সকল ছেলেরা তার দিকে তাকিয়েছিল। এর কারণ অসম্ভব সুন্দরী সেই মেয়েটি। তার কিছুক্ষণ পরেই ক্লাসে রাফিনরাও প্রবেশ করলো। এই নীরা, দেখ তুই কিছুক্ষণ আগে যে ছেলেটাকে থাপ্পড় মেরেছিলি সে আমাদের ক্লাসেরই। তাই তো দেখছি। খ্যাতটাকে এখন আবার সহ্যও করতে হবে, অসহ্য। কি অদ্ভুত জামা কাপড় পরে এসেছে ছেলেটি। দেখেই তো মনে হচ্ছে ফকির নিশে। আর এসেছিস আমাকে প্রপোজ করতে। যে মেয়েটি কিছুক্ষণ আগে তন্ময়কে থাপ্পড় মেরেছিল তার নাম হলো নীরা। আর সে হলো বাংলাদেশের নাম্বার 1 বিজনেসম্যানের মেয়ে। আর সে হলো এই ক্লাসের টপ গার্ল, মানে একদম টপার। শুধু একটা অতটা সুন্দর যার মতো সুন্দরী আর এই গোটা ভার্সিটিতে নাই। বলা যায় ভার্সিটির ন্যাশনাল ক্রাশ সে। রাফিন দেখ, মুরগিটা আমাদের ক্লাসেরই। তাই তো দেখছি। কি ইনোসেন্ট একটা ফেস নিয়ে বসে আছে দেখ, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শালাকে মনে হচ্ছে এখনই কয়েকটা দিয়ে আসি। তোরা এত চাপ নিচ্ছিস কেন? এর সাথে খেলতে মজা পাওয়া যাবে। রাফিন হলো খুবই নামি দামি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আজমল সাহেবের ছেলে এবং সে বর্তমানে এই ভার্সিটির সভাপতি। এবং বর্তমানে এমপি রফিক সাহেব এবং আজমল সাহেব খুবই ভালো বন্ধু। বাবার পাওয়ার খাটিয়ে রাফিন অনেক খারাপ কাজ করে বেড়ায়। এমনকি প্রথম বর্ষের ছেলে হয়েও সে ভার্সিটিতে সবাইকে র্যাকিং করে, এমনকি সিনিয়রদেরও ছাড়ে না। রাফিনের একটা দুর্বল জায়গাও রয়েছে, আর তা হলো নীরা। নীরাকে সে অনেক ভালোবাসে, পছন্দ করে, কিন্তু নীরা তাকে পাত্তাই দেয় না। নীরা জানে যে রাফিন ভালো ছেলে না, আর এমনিতেও নীরার এসব প্রেম ভালোবাসা কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু পড়তে ভালোবাসে আর তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে ভালোবাসে। তার তেমন কোনো ছেলে ফ্রেন্ড নেই। কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়। তারপর স্যার সবাইকে বসতে বলে। হঠাৎ করে স্যারের চোখ আটকে যায় সবার পেছনে বসে থাকা একটা ছেলের উপর। স্যার বলতে থাকে, হে ইউ, স্ট্যান্ড আপ। তন্ময় বুঝতে পারে যে স্যার তাকেই বলছে। তন্ময় দাঁড়িয়ে যায়। এটা কিভাবে ভার্সিটিতে এসেছো? একটু পরিপাটি হয়ে তো আসতে পারো। আর এগুলো কি পরে এসেছো? নতুন নাকি? এর আগে তো দেখিনি তোমায়। আর তোমার বাবা কি করে? হ্যাঁ স্যার, আমি আজকেই প্রথম এসেছি। আমি মূলত একটু গ্রামে থাকি, এখানে এসেছি। অনেক কষ্ট করে পড়ালেখা করার পর এই জায়গাটাতে আসার সুযোগ পেয়েছি। আর আমার যখন 11 বছর বয়স তখন আমার বাবা মারা যান। আমি মূলত টিউশনি করি, আমার খরচটা চালিয়ে নিচ্ছে আপাতত। তন্ময়ের কথা শুনে হয়তো একটু মায়া হলো। তিনি তন্ময়কে তার সিটে বসতে বললেন। হয়তো নীরারও একটু মায়া হলো। সে মনে মনে ভাবতে থাকে, ওকে এমনটা বলা হয়তো আমার ঠিক হয়নি। হতেও তো পারে অন্য কেউ হয়তো ওকে দিয়ে চিঠিটা আমার কাছে পাঠিয়েছিল। স্যার তার ক্লাস শেষ করে চলে যান এবং তার পরপরই প্রায় সকল স্টুডেন্টরা বেরিয়ে যায়। তন্ময়ও তার কাঁধে ব্যাগটি নিয়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসে এবং ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে বসে পড়ে। তারপর একটু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জীবন কঠিন, তবে তাকে সহজ করে নিতে হবে। একটা বনে সিংহের পাশাপাশি তো বাঘও অনেক থাকে। তারাও তো রাজা হতে চায়, কই তারা তো পারে না রাজা হতে। দিন শেষে রাজা তো হয় সিংহই। তার শক্তি, তার সাহস, তার রাজকীয় অঙ্গভঙ্গি এবং তার হিংস্রতাই তাকে রাজা বানায়। আর এভাবেই রাজা হতে হয়। তন্ময়ের হঠাৎ করে এমন কথা বলার কারণ কি? সহজ সরল ছেলেটার কথা বলার মধ্যে এত পরিবর্তন? হতে পারে সে অন্য কোনো হিসাব মেলাচ্ছে। সে হয়তো অন্য কিছু করতে চাচ্ছে যা কেউ আগে কখনো করেনি। তন্ময় আরও কিছুক্ষণ ক্যাম্পাসে বসে থেকে তার বাড়িতে চলে আসে। তারপর হঠাৎ তার ফোনে একটি কল আসে। হ্যাঁ কাকু বলো, ওদিকের কি খবর? এদিকে সব ঠিকঠাক রয়েছে, তোমার কথা অনুযায়ী সবকিছু হচ্ছে। ওকে কাকু, সবটা প্ল্যান মাফিক করতে থাকো। একটা মুরগিও যেন বাদ না যায়।
আজকের পিকনিকটা হবে আরো জমজমাট। হা হা হা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি নিজের চোখে সবটা প্রত্যক্ষ করেছি, কতটা নির্মমভাবে ওরা ওই হত্যাকাণ্ডটি চালিয়েছিল। সব কিছুর হিসাব হবে, কেউই বাদ যাবে না। কে এই আশরাফ? আর এতটুকু তো বোঝাই যাচ্ছে যে তন্ময় শুধুমাত্র পড়াশোনার জন্য ভার্সিটিতে আসেনি। এর পেছনে রয়েছে অনেক অজানা রহস্য, যার জট খুলবে কখন তা কেউই জানে না। রাত 1:22। ছোট্ট একটি ঘরে দুটি চেয়ারে দুজন মানুষ হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় রয়েছে। তাদের মুখ দিয়ে শুধু গোঙানোর আওয়াজ বেরোচ্ছে। তাদের মাথার উপর ছোট্ট একটি সিলিং ফ্যান ঘুরছে এবং ঘরটি আলোকিত হয়ে আছে 40 ওয়াটের একটি লাল বাল্বের আলোতে। কিছুক্ষণ পর ঘরে 3 জন ব্যক্তি প্রবেশ করলো। তাদের মধ্যে মাস্ক পরা, আর এরা হলো রাফেলের আর তার লোকজন। তাদের মুখের বাঁধনটি খুলে দেওয়া হয়। কিরে, কেমন আছিস জসিম আর আদনান? কে তুই? আমি কে জানতে চাস? শোন তাহলে আমি কে। আমি হলাম তোদের মৃত্যুদূত রাফেল। রাফেল? কিরে, তোতলাচ্ছিস কেন? ভয় পাইলি নাকি? রাফেল নামটা তো এখনো খুব একটা ভাইরাল নয়, তবে খুব শীঘ্রই এই রাফেল নামের আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়বে। রাফেল নামটা নিয়ে বস একটু চিন্তিত ছিলেন, তবে তুই যে আমাদের ধরবি সেটা বুঝতে পারি না। রফিক ভাই তোকে ছাড়বে না। তোদের রফিক ভাই আমাকে ছাড়বে না, নয় আমি রফিককে ছাড়বো না। কুত্তার মতো করে মারবো। শুধু রফিককে নয়, মন্ত্রী আশরাফুল, আজমল, এদের সবাইকে একসাথে করে মারবো। এরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না। তার আগে মরবি তোরা। তারপর ধীরে ধীরে তোদের সমস্ত অবৈধ কাজকর্ম, অবৈধ ঘাঁটি আমি ধ্বংস করে দেব। তখন বুঝবি সিংহ যখন শিকার করে তখন সে কতটা ভয়ানক হতে পারে। একটা কথা মনে রাখিস, সিংহ চলে এসেছে তার রিভেঞ্জ নিতে এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে। আর শুনে রাখ, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। রাফেলের কথা শুনে জসিম ও আদনানের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তাদের মনে হয় ভয় ডানা বেঁধেছে। মৃত্যু ভয়ে তারা যেন ছটফট করতে শুরু করলো। তারা রাফেলকে বলতে থাকে, আমাদের এবারের মতো মাফ করে দিন। আমরা আর এরকম অবৈধ কাজকর্মগুলো কিছু করব না। এখন থেকে আমরা আপনার হয়ে কাজ করব। দয়া করে আমাদের মারবেন না। তোদের ক্ষমা করব ভাবলি কিভাবে যে আমি তোদের ক্ষমা করব আর তোরা আমার হয়ে কাজ করবি? তোরা তো এইমাত্র তোদের আসল রূপ দেখিয়ে দিলি, যে মৃত্যু ভয়ে রফিকের দল থেকে বেরিয়ে আমার দলে আসতে চাইলি। তোদের যদি আমি ক্ষমা করে আমার দলে ঢোকাই, তোরা তো প্রথমে আমাকেই মেরে দিবি। এর কি গ্যারান্টি আছে যে তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না? জসিম এবং আদনান বুঝতে পেরে গেছে যে এর সাথে কথা বলে লাভ নেই। এর মন বলে কোনো বস্তু নেই, দয়া বলে কোনো গুণ এর মধ্যে নেই। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের পেছনে লাগছেন কেন? এই কারণটা শুধু বলে দিন। আমার কাছে আর তোদের সাথে কথা বলার মতো সময় নেই। উপরে গিয়ে জেনে নিস যে কেন আমি তোদের পিছে লেগেছি। রাফেল তার কথা শেষ করে হাতে থাকা বন্দুকটি দিয়ে দুজনকে শুট করে দেয় এবং চেয়ারের উপরে বসা অবস্থায় পড়ে থাকে জসিম এবং আদনানের মৃতদেহ। সকালবেলা তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সামনে এগোতেই থাকে। সে দেখতে পায় তাকে রাফিনে ইশারা করে ডাকছে। তন্ময় হেঁটে তাদের কাছে যায় এবং বলে, আমায় ডাকছিলেন, কি হয়েছে বলুন? রাফিন কষে রাতুলের গালে থাপ্পড় মারে এবং বলতে থাকে, তুই যে এখানে আসলি, এসে সালাম কি দিয়েছিস? আমাদের এই ভার্সিটির সবাই আমাদেরকে কত সম্মান করে জানিস? এমনকি সিনিয়ররাও আমাকে দেখে ভয় পায়। সরি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, আমার জুতোটা অনেক ময়লা হয়ে গেছে, টিস্যু দিয়ে পরিষ্কার করে দে। আমি কেন আপনার জুতা পরিষ্কার করব? তুই মুখে মুখে তর্ক করছিস কেন? তোকে তো একটা উচিত শিক্ষা দিতে হবেই। এই তোরা দাঁড়া, ওকে আগে কিছু বলিস না। তোকে আমি একেবারে শেষ সুযোগ দিচ্ছি, আমার জুতা পরিষ্কার করে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি পারবো না। পারবি না? তোকে ঠিক আছে। এই তোরা না অনেক দিন ধরে ডিম ফাটাতে চাইছিলি? কার কত ডিম ফাটানোর ইচ্ছে, যা নিয়ে আয়,
আজকে এর মাথায় আমরা সবাই ডিম ফাটাবো। রাফিনের বন্ধুরা অনেকগুলো ডিম নিয়ে আসে। এমনটা করবেন না, আমায় ক্লাস করতে হবে তো। তোকে আগেই বলেছিলাম যে তোকে আমি দ্বিতীয় সুযোগ দেব না, কিন্তু তুই তো সেই সুযোগ নিলি না। তুই এবার বুক দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন তো বলে আর লাভ নেই, সুযোগ একবারই আসে, কিন্তু তোকে আমি দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, তুই সেটা কাজে লাগাতে পারিস নি। তুই এবার দেখ তোর সাথে কি কি হয়। তন্ময় আর কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে এবং সে অনুভব করতে পারে যে তার মাথায় রাফিন এবং তার বন্ধুরা মিলে পরপর ডিম সজোরে মারতে থাকে। তার পুরো মাথা কাঁচা ডিমে ভর্তি হয়ে যায়। তার মাথা দিয়ে কাঁচা ডিমের বিদঘুটে গন্ধ আসতে থাকে। ডিম মারা শেষে রাফিন এরা জোরে জোরে হাসতে থাকে। তারপর তারা সেখান থেকে চলে যায়। তন্ময় সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে মাথা উঁচু করে দেখতে থাকে ভার্সিটির সবাই তার দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে। সে দেখতে পায় দূর থেকে নীরা এবং তার বান্ধবীরা দেখতেছে। এমন সময় তন্ময় অনুভব করে কেউই একজন তার কাঁধে হাত রেখেছে। সে পেছন ঘুরে দেখে একজন ছেলে তার কাঁধে হাত রেখেছে। আমি আবির, আমি তোমার সাথে একই বর্ষে পড়াশোনা করছি। আসলে আমি দূর থেকে সবটা দেখেছি। আসলে ওদের কেউ কিছু বলতে পারে না সভাপতির ছেলের জন্য। চলো, আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, তুমি ফ্রেশ হয়ে নাও। ও আচ্ছা, চলো। তন্ময় আবিরের সঙ্গে ভার্সিটির ওয়াশরুমে গিয়ে নিজের মাথাটা পরিষ্কার করে নেয় ভালো করে। তারপর তারা দুজনে মিলে তাদের ক্লাসের দিকে যেতে থাকে। আবির হলো খুবই ভালো একজন ছেলে, পড়াশোনাতে অনেকটা ভালো। তার বাবাও নামকরা বিজনেসম্যান, কিন্তু আবির মনের দিক থেকে অনেক ভালো। আবির আর তন্ময় একসাথে ক্লাসের মধ্যে প্রবেশ করে এবং দুজনে পেছনে গিয়ে একই সিটে বসে। এতে করে ক্লাসের সবাই অবাক হয়। আবিরের মতো একটা এত ভালো স্টাইলিশ ছেলে তন্ময়ের মতো একটা খ্যাত ছেলের সাথে বসেছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করেন। তারপর সে তার মতো করে ক্লাসটি নিতে থাকেন। তার ক্লাসের শেষ পর্যায়ে তিনি বোর্ডে একটি ম্যাথ সবাইকে করতে দেন। যেহেতু সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট, স্যারের শর্ত একটাই, যে এই ম্যাথটা করবে তাকে সেইটা বোর্ডে এসে করে দেখাতে হবে। ম্যাথটা অনেক কঠিন ছিল। ক্লাসের সবাই অবাক হয়ে রয়েছে, কিন্তু সবার মনে একটাই ধারণা যে আর কেউই পারুক বা না পারুক, নীরা পারবে। কিন্তু অবাক করার বিষয়ে নীরাও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কি হলো নীরা, তুমি পারবে না? এইটা একটু অন্য ধাঁচার লাগছে, তবে আমি চেষ্টা করতে পারি। শিওর, বোর্ডে চলে আসো। নীরা বোর্ডে চলে যায় এবং ম্যাথটি করতে শুরু করে। ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পরেও নীরা এই ম্যাথটি করতে পারে না। সে মাথা নিচু করে তার সিটে চলে আসে আবার। এরপর স্যারটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, কেউই কি নেই এই যে এই ম্যাথটি করতে পারবে? তন্ময় ও আবির একে অপরের সাথে কথা বলতেছে। অনেক কঠিন ম্যাথ তো এটা, নীরা পারবে মনে হয়, আর কেউই পারবে না। আরে, এটা তো অনেক সহজ ম্যাথ, শুধু একটা জায়গাতে স্যার একটু প্যাচ মেরে দিয়েছে। কি বলছো তুমি? এই ম্যাথকে তুমি সহজ বলছো, যেটা নিয়ে নীরাও পারেনি? আরে, এটা সহজ, অনেক সহজ। তো যাও না, বোর্ডে গিয়ে করো। বোর্ডে যাওয়ার ইচ্ছা আমার নেই। সহজ যখন বলছো তোমায়, তাহলে এটাই করতে হবে। এই কথা বলেই আবির দাঁড়িয়ে গিয়ে বলতে থাকে, স্যার, এই ম্যাথটি তন্ময় করতে পারবে? আবিরের কথা শুনে সবাই প্রথমে কিছুটা অবাক হয়, তারপর সবাই হাসতে থাকে। আর ইউ সিরিয়াস আবির? হ্যাঁ স্যার, আমি সিরিয়াস। ওকে আবির, তাহলে বোর্ডে এসে করে দেখাও। তন্ময়। আরে আবির, এটা তুমি কি করলা? আমি তো বললাম যে আমি বোর্ডে গিয়ে করব না। আরে যাও, এখন না করে আর কোনো লাভ হবে না, স্যার বলছে যাও। তন্ময় তার সিট থেকে উঠে বোর্ডের দিকে এগোতে থাকে। তার মাথা দিয়ে কাঁচা ডিমের গন্ধ এখনো কিছুটা বেরোচ্ছে। ক্লাসের সবাই এক কথায় মুখে হাত দিয়ে হাসতেছে। নীরা মনে মনে বলছে, এবার কি করবে যেখানে আমিই পারলাম না? তন্ময় বোর্ডে গিয়ে ম্যাথটি করা শুরু করে। ক্লাসের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। অঙ্কটির শেষ পর্যায়ে স্যার বোর্ডের দিকে তাকিয়ে অবাক হয় এবং চোখ বড় বড় করে তন্ময়ের করা ম্যাথটি দেখতে থাকে এবং পরিশেষে বলে, ওয়েল ডান ম্যান, তুমি তো দেখতেছি অনেক ভালো স্টুডেন্ট।
যেখানে কেউই ম্যাথটি পারল না সেখানে তুমি খুব সহজে এর সমাধান করে দিলে। ধন্যবাদ স্যার। যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। তন্ময় তার সিটে এসে বসে পড়ে। সবাই প্রচণ্ড রকমের অবাক হয় এবং নীরা অবাকের চরম সীমায়। ওর মতো একটা ছেলে এত কঠিন একটা ম্যাথের সমাধান এত সহজে করে দিল এটা ভেবে। আরে বস, ইউ আর জিনিয়াস। আরে না, আমি ভাবছিলাম যে তুমি হয়তো মজা করতেছো, কিন্তু না ম্যান, আমি তো দেখছি ইউ আর সিরিয়াস। স্যার আরও কিছুক্ষণ তন্ময়ের প্রশংসা করে চলে যায়। এরপর তন্ময় আর আবির ক্যাম্পাসে গিয়ে বসে। আচ্ছা, তোমার বাবা তো মারা গেছে, কিভাবে মারা গেছে জানতে পারি কি? এগুলো কথা থাক এখন, পরে কোনো একদিন বলবো নি। আচ্ছা আচ্ছা, চলো এখন একটা জায়গায় যাব, তুমি চলো আমার সাথে। কোথায় যাবা? চলো না। এই বলে আবির তার বাইক নিয়ে আসে পার্কিং জোনে থেকে। তারপর তন্ময়কে বলে ওঠো। তন্ময় তার কথা বাড়ায় না, সে বাইকে আবিরের পেছনে উঠে পড়ে। তারপর আবির বাইক চালিয়ে একটি বড় শপিং মলের সামনে আসে। সেখানকার একটি দোকানে ঢুকতেই একজন কর্মচারী বলে ওঠে, কি হলো আবির ভাইয়া, কি খবর আপনার? এই তো রে, ভালো আছি। আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে ভাই বলেন? তন্ময় সব কিছু চুপচাপ দেখছে। এরপর আবির কয়েকটা টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট কেনে এবং সেগুলোর বিল পেমেন্ট করে বেরিয়ে আসে। এতগুলো জিনিস কার জন্য কিনলা? আমার জন্য কিছু আর তোমার জন্য কিছু। তন্ময়ের দিকে কয়েকটা ব্যাগ এগিয়ে দিয়ে কথাটা বলে আবির। আরে না, আমি কিনে নিব, তুমি নিয়ে যাও, আমি এগুলো নিতে পারবো না। তুমি আমাকে বন্ধু মানো তো নাকি? হুম। তো আমি তোমাকে বন্ধু হিসেবে এগুলো গিফট করলাম, কাল থেকে এগুলো পরে আসবে। এগুলো তো অনেক দামি। দামি হয়েছে তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। তন্ময় আবিরের কাছ থেকে ব্যাগগুলো নেয়। এই রে, আমার তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আমি একা যেতে পারবো, তুমি যাও, এমনিতেও তোমার দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আবির ওইখান থেকে তার বাড়িতে চলে যায় এবং তন্ময়ও তার বাড়িতে চলে আসে। তন্ময় বাড়িতে আসার পর তার ফোনে একটা কল আসে। তন্ময় তার ফোনটি হাতে নেয় এবং দেখতে পায় গ্রাম থেকে তার মা ফোন করেছে। সে কলটা ধরে। হ্যালো বাবা। হ্যাঁ মা, কেমন আছো তোমরা? এই তো বাবা, ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো আছি, তবে তোমাদের কথা খুব মনে পড়ে। আমারও বাবা, কেন যে তোকে শহরে পাঠালাম। আমি শহরে এসেছি তোমাদের মুখ উজ্জ্বল করতে, বুঝলা? বুঝেছি। খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ মা, খেয়েছি। তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা খেয়েছি। আমার আপু কেমন আছে? তোর আপু অনেক ভালো আছে, আমার পাশেই বসে আছে, নে কথা বল। কি রে শয়তান, শহরে গিয়ে তো ভুলেই গেলি। আরে তোকে কি ভোলা যায় পেতনি? বুঝতেছিসই তো, নতুন জায়গা, আর তুই তো সবটা জানিসই। তোর কাজ কত দূর? অনেকটাই গিয়েছি। নিউজ কি দেখিস না তুই? টিভিটা অন কর, তাহলেই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে ফোন রাখছি, নিজের এবং মায়ের যত্ন নিস। তুই সাবধানে থাকবি। আচ্ছা। এই বলে তন্ময় তার ফোন কেটে দেয় এবং বিছানার পেছন ঘুরে শুয়ে ভাবতে থাকে। আমি যেই লক্ষ্যে এখানে এসেছি তা আমাকে পূরণ করতেই হবে। আমার বাবার অসম্পূর্ণ সেই মিশন, স্বপ্ন আমি পূরণ করব। আমার উদ্দেশ্য সৎ, আমার কাজের ফলাফলটাও আসবেও সৎ, শুধু মাধ্যমটা একটু ভিন্ন। এসব ভাবতে ভাবতে কখন যে তন্ময় ঘুমিয়ে পড়ে তা সে বুঝতে পারে না। রাইসা টিভি অন করে এবং একটু চ্যানেলের নিউজ দেখতে থাকে। সেখানে বলছে, দেশের নিরাপত্তা কি তবে নড়বড়ে হয়ে গেল? কয়েকদিন আগেও একজনের লাশ পাওয়া গেল, আর আজকেও আরো দুটো লাশ পাওয়া গেছে এবং তার পাশে লেগেছিল আই এম দ্য রাফেল অ্যান্ড ইউ আর দ্য নেক্সট টার্গেট। আর এই কাজগুলো একজনেরই করা, আর সে হলো রাফেল। সে তার ক্রাইম করার পর সবাইকে জানান দেয় যে এটা তারই কাজ। তবে কেন সে কাজগুলো করছে, কিংবা শত্রুতা তার এদের সাথে? আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আজকে যে দুজন মারা গেছে তার দুজন বর্তমান এমপি রফিক সাহেবের সঙ্গে জড়িত। এখন হতেই পারে যে তারা কোনো রাজনৈতিক কারণে একে অপরকে চিনতে পারে। দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে না যে কখন কি হবে তাদের সাথে। তারাও হয়তো হয়ে যেতে পারে রাফেলের নেক্সট টার্গেট। প্রশাসনও এখন অনেকটা চিন্তিত কে এই রাফেল, এবং যতটা দ্রুত সম্ভব তাকে ধরা, নতুবা প্রাণ যাবে আরো নিরীহ মানুষের। রাফেলের লক্ষ্য কি? কেন সে একের পর এক খুন করে চলেছে? তার কি কোনো দাবি রয়েছে, বা সে সরকারের কাছ থেকে কিছু চায়?
কোনো কিছু সে খোলাসা করে বলছে না, শুধুমাত্র একের পর এক খুন করে চলেছে এবং তার সিম্বল রেখে যাচ্ছে। এর অন্তিম পরিণতি কি হয় জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গেই। রাইসা পুরো খবরটা দেখার পর একটু মুচকি হেসে বলে, অন্তিম পরিণতি হবে মারাত্মক। কিরে, আবারও আমার 2 জন লোক মারা গেছে। ওরা আমার খুবই কাছের এবং কাজের লোক ছিল। তোরা কি করছিস? কে এই রাফেল? তোরা একে কেন খুঁজে বের করতে পারছিস না? আপনি শান্ত হন বস। এ খুবই ঠান্ডা মাথায় আমাদের সাথে খেলাটা খেলছে। সে একে একে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যা করছে। আজমল সাহেব কি বলছে? ওর সাথে আমার কোনো কথা হয়নি কখনো, তবে মন্ত্রী সাহেবের কানে খবরটি পৌঁছেছে এবং তিনি আমার ওপর ক্ষেপে আছেন অনেক। যেভাবে হোক এই রাফেলকে ধরতেই হবে। হ্যাঁ বস, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার মন বলছে কি জানিস, এ হয়তো আমাদের পুরনো কোনো শত্রু যে নতুন করে প্রতিশোধের বদলা নেওয়ার জন্য আবার নতুনভাবে ফিরেছে। এর কাজের ধরনে সম্পূর্ণ আলাদা। এ চাই রিভেঞ্জ। জি বস, আপনি ঠিক বলেছেন। সকালবেলা তন্ময় ভার্সিটিতে প্রবেশ করেছে। সে আজকে আবিরের কিনে দেওয়া পোশাক পরে এসেছে, যা তাকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। তার চুলগুলো আজকে আর অতটা এলোমেলো নেই, গোছানো অবস্থায় রয়েছে। এক কথায় এ যেন অন্য এক তন্ময়। সে যখন ভার্সিটিতে ঢুকছে তখন আশেপাশের সব মেয়েরা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই তাকে গিলে খাবে। ক্যাম্পাসের মাঝখানে নীরা, তানিয়া এবং তিশা বসে আছে। ওই দেখ, একটা হ্যান্ডসাম কিউট ছেলে ভার্সিটিতে ঢুকছে। নীরা এবং দিশা তানিয়ার কথা শুনে ভার্সিটির গেটের দিকে তাকায়। নীরা হাঁ করে তাকিয়ে আছে। উফ, কি স্টাইল রে! কি রে নীরা, তুইও তো দেখছি হাঁ করে তাকিয়ে আছিস। হুম, এই নাকি তুই কোনো ছেলেকে পাত্তাই দিস না? আমি কই দেখলাম, তুই বললি জন্যই তো তাকালাম। তবে হ্যাঁ, ছেলেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, ইনোসেন্ট টাইপ ফেস। আরে ভালো করে দেখ, একে তো তন্ময়ের মতো লাগছে। নীরা এবং দিশা ভালো করে দেখে, তারপর বলে, আরে তন্ময়ের মতো না, এটাই তন্ময়। কত পরিবর্তন! হ্যাঁ তাই তো, ওর মতোই তো দেখতে। এই ছেলেটা খ্যাত হয়ে থাকে জন্য ওকে ওরকম লাগে। কত কি না বলছে ওকে, এখন তো ওর সাথে প্রেম করতে মন চাচ্ছে। আমার ওরে। এ তোরা কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে, তন্ময়কে দেখ। রাফিন ও তার বন্ধুরাও ওই সময় ক্যাম্পাসের মধ্যেই ছিল। ওই মামা দেখ ওইটাকে। তারা সবাই তন্ময়ের দিকে তাকায়। কিরে, আজকে এত সেজেগুজে ক্ষেত থেকে স্মার্ট হয়ে এসেছিস কেন? তাই তো দেখছি, ও তো পাখা গজিয়েছে। এমনভাবে এসেছে কত মেয়েই যে ওর প্রেমে পড়ে যাবে। তোরা দ্বারা এর ব্যবস্থা আমি করছি। এই বলে রাফিন ও তার বন্ধুরা তন্ময়ের দিকে এগোতে থাকে। এমন সময় তারা দেখতে পায় যে তন্ময়ের কাছে আবির আসে। এই সবাই দ্বারা, এখন ওকে কিছু বলিস না। আবির এসছে এখানে, ও এগুলো র্যাগিং পছন্দ করে না। তো কি হয়েছে? আমরা কেউ ভয় পাই নাকি? না থাক, আমি এই ক্ষেতের জন্য কোনো ঝামেলা চাই না। ঠিক আছে। আরে তন্ময়, তোমায় তো পুরো হিরো হিরো লাগছে। ড্যাড, তুমি যে কি বলো! সত্যি রে ভাই। আচ্ছা, ধন্যবাদ। তন্ময় আর আবির ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। এমন সময় ভার্সিটিতে আকাশ ও তার সাথে তার কিছু ছেলে পেলে ঢুকে। তাদের ঢোকা দেখে সবাই ক্যাম্পাস থেকে উঠে তাদের ক্লাসরুমের দিকে যেতে থাকে। এই আকাশ হলো এমপি সাহেব রফিকের ছেলে। বাবার পাওয়ারের অসৎ ব্যবহার করে অনেক জঘন্যতম কাজ করে সে। দিনরাত নেশায় মত্ত হয়ে থাকে, আর মেয়ে দেখলেই তো তার নেশা আরো দ্বিগুণ বেড়ে যায়। তন্ময়, ভেতরে চলো। কেন, কি হয়েছে? এরা খুব খারাপ। বর্তমানে এমপি রাফিকের ছেলে হলো এই আকাশ। খুব খারাপ একজন ব্যক্তি, মেয়েদের সব সময় টিজ করতে থাকে। ও আচ্ছা, বুঝলাম। মেয়েদেরকে টিচ করার কথা শুনে তন্ময়ের মাথা অনেকটা গরম হয়। সে নিজেকে কন্ট্রোল করে ভেতরে যেতে থাকে। এমন সময় আকাশ একটি মেয়ের ওড়না টেনে ধরে। মেয়েটা অনেক আকুতি মিনতি করছে, কিন্তু ও ছাড়ছে না। আবিরেরও মাথা অনেকটা গরম হয়ে যায়। আবির তার পাশে তাকায়, দেখে
যে তন্ময় তার পাশে নেই। সে যেই সামনে তাকায় এবং দেখতে পায় তন্ময় গিয়ে আকাশের হাত টেনে ধরেছে এবং আকাশ মেয়েটির ওড়না ছেড়ে দিয়েছে, যার ফলে মেয়েটি দৌড়ে কাঁদতে কাঁদতে ভার্সিটিতে ঢুকে গিয়েছে। কে রে তুই? আমার হাত টেনে ধরেছিস, আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমার নাম তন্ময়। মেয়েদেরকে আমি যথেষ্ট সম্মান করি, তাই আমার সামনে কোনো মেয়ের অসম্মান হবে তা আমি হতে দেব না। তাই নাকি? তাহলে আজ তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি। শিকার যখন সিংহের কাছে নিজের পায়ে হেঁটে আসে, তখন সিংহের শিকার করার মজাটাই আর থাকে না। সিংহ চায় তার শিকারকে নিজে পরিশ্রম করে নিজের হিংস্রতা দেখিয়ে মারতে। আকাশ তন্ময়ের মুখে এই কথা শোনার পর কিছুটা অবাক হয়। তারপর সে তার সাথে থাকা ছেলেদেরকে বলতে থাকে, এই মার ওকে। তারপর হঠাৎ করে সবাই তন্ময়কে মারতে থাকে। ভার্সিটির সবাই ক্লাসের ভিতরে রয়েছে, বাইরে রয়েছে শুধু আবির এবং তন্ময়, যাদের মধ্যে তন্ময়কে এখন বেধরম মার খেতে হচ্ছে আকাশদের হাতে। আবির শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যাচ্ছে নির্বাক দর্শকের মতো, কারণ সে জানে সে কিছুই করতে পারবে না। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, মুখের অনেক জায়গা কেটে গেছে, কিন্তু তন্ময় একটি বারের জন্য তাদেরকে আটকানোর চেষ্টা করেনি। চুপচাপ মার খেয়ে যাচ্ছে সে। এই হয়েছে, থাম তোরা, আর মারিস না, মায়া হচ্ছে আমার, ছেড়ে দে ওকে। তারপর তারা ওখান থেকে চলে যায়। তন্ময় মাটিতে পড়ে থাকে। ওরা চলে যাওয়ার পর আবির দৌড়ে তন্ময়ের কাছে আসে। তোমায় তো বললাম ওরা ভালো না, তবুও কেন তুমি ওদিকে গেলে? তন্ময় আস্তে আস্তে হাসতে হাসতে বলে, আমি মেয়েদেরকে যথেষ্ট সম্মান করি, আমি আমার চোখের সামনে মেয়েদের অসম্মান দেখতে পারবো না। আবির তন্ময়কে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনা আবির ছাড়া আর কেউই দেখলেও ভার্সিটির দোতলা থেকে আরও একজন দেখছে, আর সে হলো নীরা। নীরা মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কি না বলেছি, কিন্তু এ তো ভালো। নীরার মনে তন্ময়ের জন্য একটা পজিটিভ দিক তৈরি হয়, একটু মায়াও হলো। ছেলেটাকে কিভাবেই না মারলো ওরা। আবির তন্ময়কে হাসপাতালে নিয়ে গিয়ে ওকে ওখান থেকে ওর বাসায় ড্রপ করে দেয়। তন্ময় তার বাসায় এসে বিছানায় বসে। পকেট থেকে ফোন বের করতেই দেখতে পায় তার বোন রাইসার অনেকগুলো মিসড কল উঠে আছে। সে তার আপুকে কল ব্যাক করে। হ্যালো আপু, আমি বুঝতে পারিনি, বলো কোন খবর পাইলি? আমি সমস্ত ইনফরমেশন চেক করেছি। এর সাথেও জড়িত ছিল, ওর নাম হলো রহিম। আর আজকে রাতে ওর 2 ট্রাক অস্ত্র যাবে। এবার ওর পালা। ঠিক আছে, বুঝতে পারছি। তোরা কেমন আছিস? মা কেমন আছে? আমরা ভালো আছি, মাও ভালো আছে। আমিও ভালো আছি। ঠিক আছে, কল রাখছি। এই বলে তন্ময় ফোন কেটে দেয়। এরপর আবার অন্য একজনকে কল লাগায়। শোন, আজকের পাখিকে ধরতে হবে রাত 1টায়। ঠিক আছে ভাই। প্রতিটা মুহূর্ত আমাকে যে আগুনে জ্বালায় তাতে কিছুটা জল আজকে পড়বে, মনে রাখিস কিন্তু। ওকে ভাই। কল রাখছি। এই বলে তন্ময় তার ফোন কেটে দেয়। তারপর বিছানায় বসে জোরে জোরে হাসতে থাকে। এখন প্রশ্ন হলো, কে এই তন্ময়, কে এই রহিম, কে ছিল ওই আগন্তুক? রাইসা কিসের খোঁজ দিল ওকে? তবে কি তন্ময় সাধারণ কেউ নয়? তাহলে আজ সকালে সে আকাশদের হাতে এত মার খেলো কেন? সে কেন কোনো প্রকার প্রতিবাদ করেনি? একের পর এক প্রশ্নের উৎপাদন হচ্ছে। প্রশ্নের ঘোর অন্ধকারে হারিয়ে যাচ্ছে উত্তরটা হয়তো বোঝা যাবে আজকে রাত 1টায়। তবে কি ঘটতে চলেছে? আরও এক মৃত্যুর সূচনা। নীরা তার বিছানায় শুয়ে আছে আর ভাবছে, তন্ময় ছেলেটা আর যাই হোক মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। বর্তমান সময়ে এমন ছেলে খুব একটা দেখা যায় না। রাত 1টা, রাস্তা দিয়ে 4টি মোটর সাইকেল যাচ্ছে। সকল চালকের মুখে মাস্ক রয়েছে, কিন্তু কোথায় যাচ্ছে, কিসের উদ্দেশ্যে যাচ্ছে
প্রচণ্ড গতিতে চলছে তারা, যেন মনে হচ্ছে হিংস্র সিংহ তার শিকারকে ধরার জন্য দৌড়াচ্ছে। মোটর সাইকেলে গুলি একটি বদ্ধ গোডাউনের সামনে এসে দাঁড়ায়। তারপর তারা গোডাউনের ভেতরে অগ্রসর হয়। এই সব কি ঠিকঠাক? হ্যাঁ বস, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, মালগুলো গাড়িতে তুলে ফেল। জি বস। এমন সময় ওদের গোডাউনের শাটারে ঠক ঠক শব্দ হয়। এমন সময় কে করে? ওরা কি জানে না এই জায়গাটা ওদের জন্য সেফ না? দাঁড়ান ভাই, আমি দেখছি। ওই যা তো, দেখ কে আসছে। মারুফের কথা মতো তাদের মধ্যে থাকা একজন গিয়ে শাটার তোলে এবং তৎক্ষণাৎ সে উড়ে এসে রহিমের পায়ের সামনে এসে পড়ে। রহিম দেখতে পায় যে ওর কপালে গুলির চিহ্ন। এটা দেখে তারা সবাই কিছুটা পিছিয়ে যায়। তারপর এক এক করে 4 মোটর সাইকেল ভেতরে প্রবেশ করে, সবার মুখে মাস্ক পরা। এই কে রে তোরা? আগন্তুক 4 জনের মধ্যে থাকা একজন বলে ওঠে, আমরা হলাম তোর মৃত্যুদূত। এবার রহিম হাসতে হাসতে বলে, আমায় মারবি তোরা? জানিস আমার পিছনে কি আছে? আমি মন্ত্রী সাহেবের ডান হাত। আমাকে মারার ক্ষমতা কারো নেই, আর তোর মতো জোকারের তো নাই। এবার সবার প্রথমে থাকা আগন্তুকটি বলতে থাকে, আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এক এক করে তোর কত লোককে মারলাম, তোর কত সঙ্গীকে সরিয়েছি, এবার তোর পালা আসছে। এবার রহিম কিছুটা অবাক হয়ে যায়, বলতে থাকে, কে তুই? আমি রাফেল, যে পরোয়া করে না কারো, যার মাথায় একবার রক্তের নেশা চাপলে সে দেখে না যে তার সামনে কে আছে। রাফেল নাম শোনার সাথে সাথে রহিম ঘামতে থাকে। তার কপাল বেয়ে মৃদু মৃদু ঘাম বেয়ে পড়ছে। পুরো গোডাউনটাতে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। রহিমের মুখ দেখে খুব মজা পাচ্ছে, কারণ যে লোক এতক্ষণ এত সাহস দেখাচ্ছিল সে এখন ভয়ে কাঁপছে। কিরে, ভয় পাচ্ছিস নাকি? কেন ভয় পাবো কেন? এই মারুফ, অ্যাটাক কর। এমন সময় সামনে দাঁড়িয়ে থাকা রাফেল হিংস্র গতিতে দৌড়ে রহিমের কাছে আসে এবং তার হাতে থাকা একটা ছুরি দিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগে রহিম কপালে পুরোটা ঢুকে দেয়। রক্তে লাল হয়ে যায় রহিমের মুখ। 2 মিনিটের মধ্যেই রহিম মারা যায়। আজ থেকে তোদের রাজাকে মেরে এই রাজত্ব সামলাবে এই নতুন রাজা, যে কারো পরোয়া করে না। এই কথা শুনে মারুফ সহ ওখানে থাকা রহিমের সকল লোক হাঁটু গেড়ে বসে যায়। আরও 3 জন আগন্তুকও হাঁটু গেড়ে বসে। শোন, তোরা এতদিন কাজ করেছিস রহিমের হয়ে, আর তোদের করা কাজগুলো ছিল অবৈধ, অসৎ, যার মাধ্যমে তোরা শুধু ঘৃণা পাবি। এবার থেকে তোরা করবি ভালো কাজ, মানুষের উপকার, দেশকে বাঁচাবি। তারপর দেখ মানুষের ভালোবাসার মূল্য কেমন। ভাই, এই সমস্ত কাজ করতে আমারও খুব খারাপ লাগতো। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতো, কিন্তু পেটের দায় করতে হয়। শোন, আজ থেকে এই লোকগুলোকে সামলাবি তুই। আমি যা বলবো তুই তাই করে যাবি। তোকে ভরসা করে আমি এত বড় দায়িত্ব দিচ্ছি। আমি যা বলবো তাই করে যাবি। মনে রাখবি, আমরা দেশের জন্য কাজ করছি, জীবন গেলেও পরোয়া নেই। আর মাথায় রাখিস, কোনো ভুল হইলে কিন্তু আমি তোকে ধ্বংস করে দেব। আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই আমার কাছে। ভাই, জান দিলেও আপনার সব আদেশ মেনে চলবো। জীবন থাকতে আমি আপনার বিশ্বাস ভাঙবো না। যারা যারা এই মিশনে থাকতে চাও না বলো আমাকে, আমি কাউকে জোর করব না। তবে যারা এই মিশনে ঢুকবে তারা আর বেরোতে পারবে না। ভাই, আমরা সবাই আপনার সাথে আছি। এতদিন অনেক পাপ করছি, এবার একটু ভালো কাজ করতে চাই। সাব্বাস, মনে রাখবে রাফেল কিন্তু শুধু একজন নয়, আমরা সবাই হলাম রাফেল। আমরা কি পারবো? ইয়েস বস। ভাই, আপনার এই উদ্যোগের কারণে আমরা জানতে চাই, যদি তা জানানো যায় তবে বলুন। বাকি 3 জন আগন্তুক বলতে থাকে, হ্যাঁ ভাই, আমরাও জানতে চাই। আমাদেরও আপনি কখনো পুরো ঘটনা বলেননি। রাফেল কিছুক্ষণ চুপ থেকে বলে, শুনবি তোরা? তবে শোন। এই বলে রাফেল তার মুখের মাস্ক খুলে ফেলে। রাফেল মাস্ক খোলার পর তার পুরো মুখ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আরে, এ তো তন্ময়। তাহলে তন্ময় হলো রাফেল।
তন্ময় এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে? সহজ সরল ছেলেটা এত বড় একটা ব্যক্তিত্ব। এই বয়সে এই ছেলেটা দেশকে সন্ত্রাসমুক্ত করার শপথ নিয়েছে। শুধু কি দেশপ্রেম, নাকি রয়েছে আরও কোনো কারণ? তন্ময়ের মাস্ক খোলা দেখে বাকি তিনজন আগন্তুক ও তাদের মুখের মাস্ক খুলে ফেলে। আর এরা হলো অভ্র, প্রীতম, জয়। এরা তন্ময়ের খুবই কাছের মানুষ। এদের নিয়ে শুরু হয় রাফেলের যাত্রা। অতীত। তন্ময় যখন 11 বছরের তখন তার বাবা মারা যায়। সে মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ছিল অস্বাভাবিক। তন্ময়ের বাবা ছিলেন তখনকার সময়ে সেনাবাহিনীর জেনারেল এবং সেনাপ্রধান মোহাম্মদ মহসিন খান। তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক, দেশের জন্য জীবন দিতেও একবারও ভাবতেন না। তার জন্য তিনি ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারতেন না, যার কারণে তিনি বিভিন্ন ধরনের মিশনে থাকেন এবং তার ফ্যামিলি সেই সময়টাতে ঢাকাতে থাকতেন। তিনি হঠাৎ কোনো একদিন জানতে পারেন যে বর্তমানে একজন মন্ত্রী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রয়েছে এবং তিনি যত ধরনের অবৈধ কার্যক্রম আছে সব করে থাকে। সেই মন্ত্রী এতটা টাকার নেশা যে তিনি টাকার জন্য সব কিছু করতে পারেন। দেশের মধ্যে যত অরাজকতার সৃষ্টি হতো সব কিছুই মূলেই ছিল এই মন্ত্রী এবং তার কিছু সাঙ্গপাঙ্গ। তারপর থেকে জেনারেল মহসিন খান সেই মন্ত্রী আশরাফুল তার উপর কড়া নজর রাখতে থাকেন। মহসিন খান গোপন সূত্রে জানতে পারেন যে আশরাফুলরা এবার দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড খুব ভয়ঙ্করভাবে চালাবে, সাথে 200 জন নারীকে পাচার করবে। মহসিন খান ঠিক করে যেভাবেই হোক তাকে আটকাতে হবে। তিনি ঠিক করেন যে তিনি ডাইরেক্ট ক্রসফায়ার চালাবেন। তিনি তার এজেন্টদের কাজে লাগিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে। শোন, কালকে কিন্তু যেভাবেই হোক 200 জনকে ওপারে পাচার করতেই হবে। হ্যাঁ স্যার, আমরা যেভাবেই হোক কাজটা কমপ্লিট করব। স্যার, আমি শুনতেছি যে মহসিন খান আমাদের এই মিশনের বিষয়ে নাকি খবর রাখছে। ও কিছু করতে পারবে না। ও আমাদের গোপন ঠিকানার কথা কখনোই জানতে পারবে না। ওকে স্যার। মহসিন খান তার এজেন্ট থেকে খোঁজ লাগিয়ে জানতে পারে যে আগামীকাল তারা 200 জন নারীকে পাচার করবে এবং তারপর দিন দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাবে এবং দেশকে অস্থিতিশীল করবে। যা শোনার পর তিনি তার ফোর্সদেরকে রেডি করেন এবং দেশকে বাঁচানোর জন্য নিজের সবটা দিয়ে প্ল্যান রেডি করতে থাকেন। সেনাবাহিনীতে মহসিন খানের পরে রয়েছে আশরাফ এবং উনি হলেন মহসিন খানের খুব কাছের মানুষ। মূলত এই মিশনকে লিড করবে মহসিন খান এবং আশরাফ। রাত 1টা, 200 জন নারীকে রেডি করা হয়েছে। এখন তারা পাচার হবে বাহিরের দেশে। মন্ত্রী আশরাফুলের এই জঘন্য কাজটির দায়িত্ব রয়েছে ইসমাইলের। তার নেতৃত্বেই আজকের জঘন্যতম কাজটি সংগঠিত হবে। এখন দেখার বিষয় মহসিন খান কি পারবে তার দেশকে বাঁচাতে, 200 জন নারীর প্রাণ বাঁচাবে। ইসমাইলরা যেই মুহূর্তে মেয়েগুলোকে পাচার করবে ঠিক সেই মুহূর্তেই জোর করে মাইকে ভেসে আসতে থাকে। ভেতরে যেই থাকো না কেন, আমরা তোমাদের সমস্ত কর্মকাণ্ডের কথা জেনে গিয়েছি এবং 200 জন নারী যেখানে বন্দী এটা আমরা খুব ভালোভাবে জানি। তোমরা নিজেদের ইচ্ছায় আত্মসমর্পণ করো, অন্যথায় আমরা যদি আমাদের মতো করে কাজটা করি ভালো হবে না। তোমাদের পুরো গোডাউনটি সেনাবাহিনী এবং র্যাব দ্বারা ঘিরে ফেলা হয়েছে। এরা কিভাবে জানতে পারলো আমাদের কর্মকাণ্ডের বিষয়? এবার কি হবে? ইসমাইল দ্রুত মন্ত্রী আশরাফুলকে ফোন লাগায় এবং বলতে থাকে, হ্যালো স্যার, আমরা পুরোপুরিভাবে ট্র্যাপড হয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে আমরা খুব সহজে কাজটি করে ফেলবো কোনো প্রকার আইনি বাধা ছাড়া, কিন্তু আইনি বাধা না দেওয়ার কারণ আমাদেরকে বুদ্ধি করে ধরা, যার নেতৃত্বে রয়েছে এই মহসিন খান। এখন আমরা কি করব? মন্ত্রী আশরাফুলের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। তিনি বুঝতেই পারছে না যে তিনি তার মতো এত বড় মাপের একজন খেলোয়াড় কিভাবে হেরে গেল। তিনি মাথা ঠান্ডা করে ইসমাইলকে বলতে থাকে, যা হবার হোক, তুই কোনো মুখ খুলবি না। তুই ওখান থেকে পালানোর চেষ্টা কর। যদি কিছু বলিস, ওরা না মারলেও তুই আমার হাতে মরবি। এই বলে মন্ত্রী আশরাফুল তার ফোন কেটে দেয়। তিনি প্রচন্ড রকম বিষণ্ণ, কারণ তারা
এত বড় একটা মিশন আজ কমপ্লিট হলো না। ধীরে ধীরে খবরটি এমপি রফিক এবং সভাপতি আজমল সাহেবের কানে যায়। তারাও খুবই অবাক হয় মহসিন খানের এমন কার্যক্রমে। তার আগে বুঝতেই পারেনি যে এত সেফলি ভাবে কাজ করার পরও তারা ধরা পড়ে যাবে। তাদের এখন ভেতরে খুব রাগ জন্মে যায় যে যদি মহসিন খান বেঁচে থাকে তাহলে তারা আর এই কার্যক্রম ঠিকভাবে চালাতে পারবে না। এরপর মহসিন খান তার ফোর্স নিয়ে গোডাউনের ভেতরে ঢোকে এবং তাদেরকে দেখে সেখানে থাকা ইসমাইল সহ এবং তার লোকজন গোলাগুলি চালাতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর জয় হয় এবং ইসমাইল সেখানে মারা যায় ক্রস ফায়ারের কারণে এবং সেনাবাহিনীর 2 জন ব্যক্তি নিহত হয়। এর মাধ্যমে মহসিন খান সেদিন বাঁচিয়ে নিয়েছিলেন দেশের 200 জন নারীকে এবং আটকে দিয়েছিলেন তার পরের দিনের হতে যাওয়া বিভিন্ন জায়গায় বিস্ফোরণকে। দেশকে এতটা ভালোবাসতেন তিনি যে যার জন্য নিজের জীবনকেও পরোয়া করতেন না। তিনি যান বীরের মতো দেশকে রক্ষা করতেন, তার দেশের মাটিকে বাঁচাতে। দেশপ্রেম এমন একটা জিনিস যে ব্যক্তি অনুভব করতে পারবে সেই ব্যক্তি তাকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। তার আদর্শ মুক্তিযুদ্ধ এর ইতিহাস। দেশে এমন ঘটনার পর মন্ত্রী আশরাফুল, এমপি রফিক এবং সভাপতি আজমল প্রচণ্ড রকমভাবে রেগে থাকেন মহসিন খানের উপর। তারা ঠিক করে নেন যে সুযোগ পেলেই একে মেরে ফেলা হবে। মহসিন খান যখন ইসমাইলকে ধরে সেই জায়গাটাতে 3 জনের কেউ উপস্থিত ছিল না। যদি এরা কেউ উপস্থিত থাকতেন তাহলে তাদেরকেও গ্রেফতার করা হতো, কিন্তু এরা খুব বুদ্ধিমান, কোনো ধরনের অবৈধ ও অপকর্মে নিজেরাও উপস্থিত থেকে করেন না, তাদের লোকদের দিয়ে করান, যার ফলে তারা এখনো স্বাধীনভাবে সবার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। মহসিন খানের কাছে কোনো প্রমাণ না থাকায় তিনি এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেন না। ভয়ানক কোনো এক রাতে অবসান ঘটে মন্ত্রী আশরাফুলদের অপেক্ষার। একজন স্ত্রী হারায় তার স্বামী, একজন ছেলে এবং একজন মেয়ে হারায় তাদের বাবা, এবং দেশ হারায় একজন সত্যিকারের দেশপ্রেমিক, যে দেশপ্রেমিক দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। যেই দেশপ্রেমিক সেনাবাহিনীর পোশাকটি পরার দিন থেকে নিজেকে মৃত বলে ঘোষণা করে রেখেছিল। অন্যায় দেখলে সেখানে সে প্রতিবাদ করতে পিছু পা হাঁটতেন না। সেদিন রাতে গাড়িতে করে 2 জন সৈনিক তাদের ক্যাম্পে ফিরছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন মহসিন খান এবং আরেকজন ছিলেন আশরাফ। হঠাৎ করে তাদের গাড়ির সামনেই একটি গাড়ি আসে এবং পেছন থেকে আরেকটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কার কারণে গাড়িটি থেকে আশরাফ সজোরে পড়ে যায় একটি ঝোপঝাড়ের মধ্যখানে। মহসিন খান এর মাথা ফেটে রক্ত পড়ছে। তারপরও সেখানে আরও 2টি গাড়ি আসে, সেখান থেকে নামে 3 জন ব্যক্তি। মহসিন খান ঝাপসা ভাবে দেখতে পায় যে সামনের 3 জন ব্যক্তি হলেন মন্ত্রী আশরাফুল, এমপি রফিক এবং সভাপতি আজমল। ঝোপের ভিতর থেকে আশরাফ সবটা দেখছে। মহসিন খান ওই 3 জনের সামনে পড়ে আছে। আশরাফ মহসিন খানের দিকে আসতে চাইলে এমন সময় আশরাফের চোখ যায় মহসিন খানের দিকে। মহসিন খান তার দিকে তাকিয়ে চোখের ভাষায় বলছে, এখানে আসিস না, আমার মৃত্যু অবধারিত, কিন্তু তুই এখানে আসলে তুইও মরবি। আমাদের মধ্যে যে কোনো একজনকে থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে, আমার অসমাপ্ত কাজ তোকে করতে হবে। আশরাফ এগোতে গিয়েও আর এগোলো না, কারণ তার স্যার তাকে নিষেধ করেছে। সে শত কষ্টে নিয়ে চুপচাপ ঝোপের পেছনে বসে সবটা দেখতে থাকে। খুব উঠতেছিলি না? তোকে বলেছিলাম আমাদের কাজে বাধা দিস না, বেখরে মারা পড়বি। খুব নিজেকে বড় ভাবতেছিলি, দেশকে বাঁচাবি। এখন কে বাঁচাবে দেশকে? শোন, দেশকে না, টাকাকে ভালোবাসতে শেখ। তোকে আমি আমার মন্ত্রণালয়ে ডেকে নিয়েও বুঝিয়েছিলাম, কিন্তু তুই বুঝলি না। এবার বুঝবি যে আশরাফুলের কথা না শোনার ফলাফল কি হতে পারে। তোকে এমনভাবে মারব যে তোর পোস্টমর্টমের করতেও ডাক্তাররা ভয় পাবে। মহসিন খান এতক্ষণ কিছু বলেনি, কিন্তু খুব ধীর কণ্ঠে বলতে থাকে,
পাপ যখন বেড়ে যায় তার ধ্বংস নিশ্চিত করার জন্য তখন কারো আবির্ভাব হয়। তুই লোভের দৃষ্টি দিয়ে না দেখে একটু সততার দৃষ্টি দিয়ে দেখ। যে দেশের হাওয়া খাচ্ছিস, যে দেশের মাঠের উপর দাঁড়িয়ে নিজের জীবন কাটাচ্ছিস, সেই দেশকে বিপদের মুখে ফেলতে তোর কি একটা বড় হাত কাঁপছে না? স্যার, তোদের বলে কিচ্ছু হবে না। তোরা টাকার নেশায় পাপের সমুদ্রে এমন ভাবে ডুবেছিস যে তোরা আর কখনো উঠতে পারবি না। আমার হয়তো তোরা আজ মেরে ফেলবি, কিন্তু শুনে রাখ, আজকের দিনের রিভেঞ্জ নিতে, দেশকে তোদের মতো পাপীদের হাত থেকে বাঁচানোর জন্য রেমেডি দিতে আমার মতো আরো 100টা মহসিন খান আসবে। তার কাজের মাধ্যমে যাই হোক, কিন্তু ফলাফলটা আসবে দেশের ভালোর দিকেই। মন্ত্রী আশরাফুল মহসিন খানের মুখে এত বড় বড় কথা শুনে তার লোকদের বলে, ওই ওরে মারতে থাক তোরা। তারপর তার সাথে থাকা লোকেরা মহসিন খানকে ইচ্ছা মতো মারতে থাকে। মহসিন খান ব্যথায় কোকড়াতে থাকেন। আশরাফের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তার বুকে এক প্রকার হাহাকার সৃষ্টি হচ্ছে। সে না পারছে কিছু করতে, না পারছে কিছু সহ্য করতে। অতিরিক্ত মারের কারণে মহসিন খান ওখানেই মৃত্যুবরণ করেন। যারা যখন বুঝতে পারে যে মহসিন খান আর বেঁচে নেই, তখন তারা মারা থামিয়ে দিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর আশরাফ সেখানে দৌড়ে এসে মহসিন খানের মাথাটা তার কোলে নেয়, আর তার পুরো মাথা সহ মুখমণ্ডল পুরো রক্তে লাল হয়ে আছে। তার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, এতটা নৃশংসভাবে তাকে মেরেছে ওরা। আশরাফের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মহসিন খানের কপালে। আশরাফদের এমন বর্বরতা দেখে আশরাফ জোরে চিৎকার করে বলতে থাকে, স্যার, আপনার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করবে আপনার ছেলে। আপনার ছেলেকে আমি এমনভাবে তৈরি করব, এতটা ভয়ানকভাবে তাকে আশরাফুলের সামনে হাজির করব, তাদের বুক কেঁপে উঠবে। তার মাধ্যম হবে কিছুটা অন্যরকম, কিন্তু ফলাফল হবে দেশের জন্য ভালো আর ওদের জন্য মারাত্মক। আশরাফ চিৎকার করে কথাগুলো বলে। সে যেন নিজে নিজে একটি পণ করে নিল এই বর্বরতার প্রতিশোধ এবং দেশকে সন্ত্রাসমুক্ত করার। সকালবেলা আশরাফ মহসিন খানের মৃতদেহ পতাকায় জড়িয়ে ওনার বাসায় নিয়ে আসেন। তার সাথে রয়েছে আরও অনেক সেনাবাহিনী। সবার চোখে পানি, সবার হৃদয় ব্যথিত। তারা হারিয়েছে একজন নেতাকে এবং সর্বদা বীরের মতো লড়তে শিখিয়েছে, যে সর্বদা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন এবং দিয়েও গেলেন। মহসিন খানের স্ত্রী রেহানা খান এবং তার ছেলে মেয়ে তন্ময় এবং রাইসা বাড়ি থেকে বের হয়। আশরাফকে দেখে রেহানা বেগম দৌড়ে ছুটতে যায় তার দিকে এবং বলে, ভাই, আপনাদের স্যারের ফোন কাল রাত থেকে বন্ধ পাচ্ছি। কই আছে আপনাদের স্যার? আশরাফ কোনো শব্দ করে না, চুপচাপ থাকে। কি হলো ভাই, বলুন। আশরাফ এবার বলতে থাকে, ভাবি, কাল রাতে আমরা একটা মিশনে গিয়েছিলাম, সেখানে আমাদের স্যার মৃত্যুবরণ করেন। আশরাফের মুখে এমন কথা শুনে রেহানা বেগম পুরোই যেন মূর্তি হয়ে যায় কিছুক্ষণের জন্য। না, এইটা হতে পারে না, ওর কিছু হয়নি। আপনারা আমায় মিথ্যা বলছেন, তাই না? আশরাফ আর চোখের পানি ধরে রাখতে পারে না। তিনি কাঁদতে কাঁদতে বলে, ভাবি, এটা সত্য। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওনাকে বাঁচানোর, কিন্তু পারিনি। এই দেখুন ওনার লাশ। 4 জন সেনা তাদের কাঁধ থেকে খোট খাটিয়াতে মহসিন খানের মৃতদেহে নিয়ে আসতেছে। তার নিথর দেহে জড়ানো রয়েছে তার দেশের মাতৃভূমির পতাকা। সেনা সদস্যরা রেহানা খানের সামনে নিয়ে এসে মহসিন খানের মৃতদেহ রাখেন। রেহানা খান ধীর পায়ে এগিয়ে যেতে থাকেন তার স্বামীর লাশের দিকে। তিনি গিয়ে মুখ থেকে পতাকাটি সরিয়ে আটকে ওঠেন। কি নৃশংসভাবে মেরেছে ওকে! তিনি হাউমাউ করে কেঁদে যাচ্ছেন। বাবার মৃতদেহ দেখে রাইসা এবং তন্ময় অঝরে কেঁদে যাচ্ছে। কি এমন বা বয়স এদের? রাইসার বয়স 15 বছর আর রাতুলের 11 বছর। এই বয়সে তারা তাদের বাবাকে হারাইলো। তন্ময় হেঁটে হেঁটে আশরাফের কাছে যায়। আঙ্কেল, তোমার বাবা কি আর ফিরবে না? আশরাফ কি বলবে বুঝতে পারে না। সে তন্ময়কে জড়িয়ে ধরে। সে মনে মনে ঠিক করে, তন্ময়,
এই হবে নেক্সট মহসিন খান। এর দ্বারাই দেশ সন্ত্রাসমুক্ত হবে। বর্তমান তন্ময় সব ঘটনা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের কোনো জল চলে এসেছে। সে মাথা উঁচু করে সবার দিকে তাকায় এবং দেখতে পায় সবার চোখে জল। অভ্র প্রীতম জয় এসে তন্ময়কে জড়িয়ে ধরে। ভাই, আজকে জানলাম সে ভয়ানক অতীত, যার কারণে আজ আপনি রাফেল